শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ফেসবুক লাইভে আজ মাননীয় মুখ্যমন্ত্রী একটি বক্তব্য এসছে, তো এ সম্পর্কে আপনারা জানতে চাইবো। সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনাররা রয়েছেন এখানে। অনিরুদ্ধদা, কি প্রতিক্রিয়া দেবেন আপনি? আজকে আমরা শুনলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি শিল্প সম্মেলন হচ্ছে শিল্পপতিদের, সেখানে তিনি ঘোষণা করেছেন যে 8% ডিএ নাকি তিনি বছরে দেন। 8% ডিএ তিনি বছরে দেন, এটা বলতে কি আসলে তিনি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকেই স্বীকৃতি দিয়েছেন। তার কারণ হচ্ছে যে আমরা 2024 সালে আমরা দেখেছি যে 2023 সালে ডিসেম্বর মাসে যখন সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের আঙিনায় গিয়ে ডিএর দাবিতে বসেছিল, শূন্যপদ পূরণের দাবিতে বসেছিল, সেই সময় ঠিক তার আগের দিন, সেই কর্মসূচি নেওয়ার আগের দিন অর্থাৎ 24শে ডিসেম্বর তিনি ওই অ্যালেন পার্কে একটি ক্রিসমাস উৎসব উদ্বোধন করতে করার সময় তিনি হাতজোড় করে কর্মচারীদের শিক্ষকদের বলেছিলেন যে 4% ডিএ তিনি ঘোষণা করছেন। না, সেটা ঘোষণা করেছিল ওই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যখন পারমিশন দিয়ে দিল যে নবান্নে আমরা বসতে পারবো, বসবো আর কি। উনি যখন সেই মামলায় হেরে গেলেন, সেই তারপরেও আবার ডিভিশন বেঞ্চে গিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাও সফল হয়নি এবং সেটা জানুয়ারি মাস থেকে দিলেন। এবং তারপরে আবার 24 সালে উনি যে অনশন হলো, সংগ্রামী যৌথ মঞ্চ যে অনশন করলো জানুয়ারি মাসে, যাতে শুভঙ্কর অনশন করেছিলেন প্রায় 52 দিন, বা আমরা অনশন করেছিলাম, তার সেখানেও তিনি ওই এপ্রিল মাস থেকে আরো 4% ঘোষণা করেছিলেন, অর্থাৎ 24 সালে 8% উনি দিয়েছিলেন। তা এইটা সেটাও বলেছিলেন যে ম্যান্ডেটারি। তো যাই হোক, তো কিন্তু দেখা যাচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চের চাপেই উনি 1 বছরে 8% মহার্ঘ ভাতা দিয়েছিলেন এবং সেটাকেই এখন বণিক সভায় বলছেন যে উনি 8% মহার্ঘ ভাতা নাকি প্রত্যেক বছর দেন, যেটা সর্বৈব মিথ্যা। কারণ 2019-এর যে রোপা, সেখানে যখন পে স্লিপ কর্মচারীরা পায় 20 সালের জানুয়ারি মাসে, সেখানে ডিএর কলাম শূন্য ছিল, কোনো ডিএ ছিল না। এবং তারপরে হাউস রেন্ট যেটা 3% কাটা হয়েছিল, 12% করে দেওয়া হয়েছিল 15% থেকে, সেখানে সেই 3% আবার ডিএ আকারে উনি দেন। এবং পরবর্তী ক্ষেত্রে 23 সাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চ যখন আন্দোলন শুরু করে, তখন কিন্তু উনি প্রথম চিরকুট দিয়ে দেন 3%, এবং তারপরে আবার 4, তারপরে 4, এই 8% 24 সালে দেন। তো এই যে মুখ্যমন্ত্রীর এই যে উনি সংগ্রামী যৌথ মঞ্চের কাছেই একমাত্র পরাজিত হয়েছেন, আর একই কথা বলে যাচ্ছেন যে এটা নাকি ম্যান্ডেটারি নয়। উনি ম্যান্ডেটারি কথাটার অর্থই তো বোঝেন না। উনি বোঝেন যে খালি চপ শিল্পর কথা, চায়ের শিল্পর কথা, কারণ উনি শিক্ষায় বিশ্বাস করেন না। উনি নিজে তাহলে চপ ভেজে চা বিক্রি করে দেখান না, মুখ্যমন্ত্রিত্ব করার তো দরকার আছে বলে মনে হয় না। এই ম্যান্ডেটারি ব্যাপারটা এই জন্যই এখানে আসে যে এআইসিপিআই অনুযায়ী কর্মচারীদের ডিএ দেওয়ার কথা, যেটা রাজ্য সরকার 2009 সালে মেনেছিল এবং যা নিয়ে মামলায় উনি 6বার হেরেছেন, হাইকোর্ট শুদ্ধ, এবং সুপ্রিম কোর্টেও আশা করি আগামী দিনে উনি হারবেন। এবং এই থেকে শিক্ষা নিয়ে উনি আবার 2019-এ এই আমাদের ডিএর কলামটাই উনি উড়িয়ে দিয়েছিলেন, অথচ এআইসিপিআই অনুযায়ী কিন্তু, এবং সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী, প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, প্রাইস বেস ইয়ার অনুযায়ী কিন্তু আমাদের বেতনটা নির্ধারিত হয়েছিল ডিএ কে মার্চ করে। সেই ডিএ গুলোর বকেয়া সম্পূর্ণ মেরে দেওয়া হয়েছে, 4 বছরের বকেয়া। তো সুতরাং এই যিনি মুখ্যমন্ত্রী, যার এই সমস্ত জ্ঞান নেই, তিনি বণিক সভায় এসব বলতে চাইছেন যে এখানে সস্তায় শ্রম পাওয়া যাবে, নিশ্চয়ই ডিএ দিতে হবে না, এটা ডিএ পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করলে ডিএ ম্যান্ডেটারি নয়। এবং এটা উনি আসলে কেন্দ্রীয় সরকারের যে শ্রম কোড, যা নিয়ে এত সমালোচনা উনি নিজেই করছেন, সেই শ্রম কোডকেই আসলে পশ্চিমবঙ্গে কার্যকর করার বার্তা উনি শিল্পপতিদের দিচ্ছেন। তা কর্মচারী শিক্ষকরা ওনার এই চালাকি অনেকদিন ধরে ফেলেছে,
এবং এই নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ করে চলেছে। 3 বছর ধরে শহীদ মিনারে অবস্থান করছে, উনি হাজার চেষ্টা করেও সেই অবস্থান তুলতে পারেনি। এবং সুপ্রিম কোর্টের রায়ের পর আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চ এই পশ্চিমবঙ্গকে যদি উনি সেই সুপ্রিম কোর্টের রায় না মানেন, তাহলে এই প্রশাসনকে অচল করার দিকেই এগোবে। সেই আন্দোলনের বার্তা আমরা দিচ্ছি। ভাস্কর বাবুর কাছে যায়, যে রায় সুপ্রিম কোর্টে সেটা এখনো আসেনি, মাঝখান থেকে কেন্দ্র সরকার দেখছে আরেকটি পে কমিশনের দিকে এগোচ্ছে। পশ্চিমবঙ্গে বকেয়া বর্তমান যে ডিএ সেটিও রয়েছে, অনেক আগেরটিও রয়েছে এবং আরেকটি আগামী দিনে হতে চলেছে। কর্মচারী সমাজকে আপনি সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, অনিরুদ্ধবাবু যারা রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, আপনি কি বার্তা দেবেন এবং আগামী দিনের কর্মসূচি কি বা এই সামগ্রিক বিষয় নিয়ে আপনার কি বক্তব্য? কর্মসূচি বলতে দেখুন, একটা হতাশাজনক পরিস্থিতির মধ্যে সমস্ত কর্মচারী পেনশনাররা রয়েছেন, যারা আশা করেছিলেন যে সুপ্রিম কোর্ট থেকে যত দ্রুততার সাথে আমরা যুক্ত হওয়ার পরে মামলাটা শুনানি হয়েছে, ঠিক ততটা দ্রুততার সাথেই হয়তো রায়টাও ঘোষণা হবে। সেটা হয়নি। অনেকে আশা করেছিলেন যে শীতের ছুটি পড়তে চলেছে 20 তারিখ থেকে, 19 তারিখে লাস্ট সুপ্রিম কোর্ট হয়ে পরে ছুটি পড়বে, সেখানে হয়তো আমরা রায়টা পাবো এবং রায়টা পজিটিভ আসবে, সেরকম আশা ভরসা নিয়ে কর্মচারীরা এবং পেনশনাররা ছিলেন বিশেষ করে। সেটা হয়নি। মানে আশা করছি যে শীতের ছুটির পরে 5ই জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট খুলবে, তারপরেই রায়টা আসবে এবং এটাও আমরা আশা করি যে রায় হয়তো কর্মচারীদের আমাদের পক্ষেই আসবে। কর্মচারীদেরকে একটাই কথা বলার, আমাদের সামনে বঞ্চনা মুক্তির ত্রিবিধ পাহাড় মানে সামনে দণ্ডায়মান। একদিকে যেমন পুরাতন যে রূপা তার বকেয়া, যার ফয়সলা সুপ্রিম কোর্ট থেকে আসতে চলেছে, বর্তমান রূপার যে বকেয়া 40% মহার্ঘ ভাতা আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া রয়েছে, সেইটাকে আদায় করতে হবে। তার সাথে পে কমিশন গঠন করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। এই ত্রিবিধ লক্ষ্য নিয়ে এবং তারই সাথে রাজ্যের লক্ষ লক্ষ যে অস্থায়ী কর্মচারী, তাদেরকে রেগুলারাইজেশন করার দিকে এগোনো, শূন্য পদগুলোকে পূরণ করা, এই সমস্ত লক্ষ্য নিয়ে আগামী যে বিধানসভা নির্বাচন, তার আগে চূড়ান্ত চাপের জায়গাতে না নিয়ে যেতে পারলে আলটিমেটলি কিন্তু মানে আমাদের যে ভোট পেরিয়ে গেলে, আমরা সকলেই জানি যে ভোট পাকিয়ে একবার মানে দিগন্ত থেকে হারিয়ে গেলে পরে আর এখানে কোনো কিছু মানে সমস্যা সমাধানের কোনো আশা আমরা দেখতে পাই না। তাই এই ভোট পাকিয়ে আকাশে যতক্ষণ উঠছে, তার মধ্যে স্থানীয় লড়াই করে এই সমস্ত দাবিগুলোকে পূরণ করার জন্য নামতে হবে। সকল কর্মচারী সংগঠন থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের কাছে আপনি যে দল করুন, যে মতবাদকে সমর্থন করুন, কে ভবিষ্যতে আসবে সেই চিন্তা নিয়ে মশগুল থাকার মাঝখানে একটু চিন্তা অন্তত নিজের পেশাগত স্বার্থ সুরক্ষার দিকে ভাবুন। আমরা আবেদন জানাচ্ছি যে সকল কর্মচারী সংগঠনের নেতৃত্ব তারা একটু মুক্ত মনে এই যে সময়টুকু আমাদের সামনে রয়েছে, সেই সময়টুকুতে ঐক্যবদ্ধভাবে আমরা পথে নামি চলুন। কর্মচারীদের স্বার্থে, পেনশনারদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইটাকে দিই। আর কর্মচারীদের কাছে অনুরোধ, সমস্ত রাজনৈতিক বিভেদ ভুলে আমরা পথে নামি চলুন। সামনে কোন সরকার আসবে, কোন সরকার আসতে চলেছে, তারা এসে কি করবে, সেসব স্বপ্নে বুঁদ হয়ে না থেকে বর্তমান যে সময়টুকু আমাদের লড়াইয়ের জন্য পড়ে আছে, সেই সময়টুকুকে কাজে লাগায়। আমাদের হিসেব কিচ্ছু বেশি নয়, রাজ্যের যা কর্মচারী পেনশনার আছেন তার 20% যদি একটা দিনের পথে নামে এবং যদি মাটি কামড়ে পড়ে থাকতে পারে, খুব বেশি দিন সেই চাপকে এই সরকার সাস্টেন করতে পারবে না। সমস্ত দাবি দাওয়া নিয়েই আমরা ময়দান ছাড়তে পারবো। সকলে চেষ্টা করি চলুন। আর আজকে শিল্প সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, দেখুন উনি মুখ খুললেই মিথ্যা কথা বলেন, এটা আমরা সকলেই জানি। আমরা ডিএ পাই 18%, উনি বলেছেন 8%। উনি বলেছেন ম্যান্ডেটরি নয়। কোর্ট অনেকবার বলেছে যে এটা আমাদের আইন স্বীকৃত অধিকার, লিগালি এনফোর্সেবল রাইট। আমরা সেই জায়গাতেও যাচ্ছি না। আসলে উনি যে কথাটা বলেছেন ঘুরপথে, হয়তো এই বাঙালি জাতির সেই কথাটাকে ধরার ক্ষমতা নেই। সেটা হলো উনি শিল্পপতিদেরকে বার্তা দিতে চেয়েছেন যে ডিএটা যেটা গোটা ভারতবর্ষে কর্মচারীদের অধিকার, সেটাকে আমি অধিকারের তালিকা থেকে এই রাজ্যে তুলে দিতে পেরেছি। ডিএটা কর্মচারীদের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে লিগালি এনফোর্সেবল রাইট হলেও পশ্চিমবঙ্গে সেটা নয়। পশ্চিমবঙ্গে বাঙালি জাতিকে আমি সস্তার লেবারে পরিণত করেছি,
সেই সস্তার লেবারদেরকে এক্সপ্লয়েট করার জন্য আপনারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারেন। এটাই হচ্ছে ওনার এই কথাটা বলার মূল বক্তব্য। আপনাকে জানিয়ে রাখি, সস্তার লেবারের খোঁজে শিল্পপতিরা আসবেন কিনা জানি না, শিল্পপতিদেরকে আমাদের পক্ষ থেকে বলার যেটা থাকবে যে পশ্চিমবঙ্গ হচ্ছে সেই রাজ্য যে রাজ্যে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতম উৎকর্ষ সম্পন্ন শ্রমিকরা বাস করেন, শ্রমিক কর্মচারীরা থাকেন। আপনারা এখানে বিনিয়োগ করলে সেই উন্নত মানব সম্পদের সেবাটা পাবেন, কিন্তু উপযুক্ত মূল্যটা দিতে হবে। তার জন্যই সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে। মুখ্যমন্ত্রী কি প্রকারান্তরে আজকে শিল্প উদ্যোগের এই সম্মেলনে উনি কি এটাই বোঝাতে চাইলেন, দিয়ে দেয়া হয় না বা সম্পূর্ণ দেন না, বা যে 8% কথা বলেছেন এটা বলে যে তার এখানে যেখানে সরকারের কর্মচারীরাই আজকে সরকারের কাছে এরকম একটা নেতিবাচক প্রভাব পড়ে আছে, সেখানে অন্যান্য শিল্পপতিরা এসে যাদেরকে দিয়ে কাজ করাবে সেরকম করাবার পরিবেশ তো তাহলে নেই। মুখ্যমন্ত্রীর কথা থেকে তো তাই বোঝা যাচ্ছে। না, মানে অন্য কথা বলতে চাইছেন, তার একটা উল্টো পিঠ আছে। উল্টো পিঠটা হচ্ছে যে শিল্পপতিদেরকে বক্তব্য দেওয়া যে দেখো তোমাদের প্রতিনিধি হিসাবে যে অমিত মিত্রকে তোমরা মানে তোমাদের কথা অনুযায়ী আমি ফিনান্স মিনিস্টার বানিয়েছিলাম, আমরা দুজনে মিলে পশ্চিমবঙ্গের বাঙালি জাতিকে সস্তার লেবারে পরিণত করে দিয়েছি। এই সস্তার লেবারের জন্য তোমরা এসো, তাতে কিছু লোক কাজ পাবে আর বাকি লোককে আমি মুড়ি ঘুগনি বিক্রি করিয়ে পেট চালানোর ব্যবস্থা করব। গতকালকে মুড়ি ঘুগনি বিক্রি করা নিদান দিয়েছেন, আর আজকে সস্তা শ্রমিকের পসরা খুলে বসেছেন। এই দুটো কাজকে উনি মানে পরিষ্কার মানে সকলের সামনে উন্মুক্ত করে দিয়েছেন। এই যে বাঙালি জাতি কথায় কথায় প্রতিবাদ করেন বুদ্ধিজীবীরা, আজকে তারা সেই কথাটা ধরতে পেরেছেন কিনা জানি না, ধরতে পারলেও অবশ্য প্রতিবাদ করবেন না, সেটা আমরা খুব ভালো করে জানি। কিন্তু এই রাজ্যের শিক্ষিত বাঙালি যারা আছেন তাদের নৈতিক কর্তব্য প্রতিবাদটা করার। আমি আজকেই ট্রেনে আস্তে আস্তে একটা জিনিস শুনছিলাম যে একজন মানে সরকারি কর্মচারী ছিলেন, তিনি তার ছেলে এবং তার বৌমা দুজনেই কলকাতায় আইটি সেক্টরে চাকরি করতেন, বললেন এখানে 20-40 হাজার টাকা পেত। ওরা ব্যাঙ্গালোরে শিফট করে গেছে, দুজনেরই বেতন 1 লাখ টাকা করে 2 লাখ টাকা হয়ে গেছে। বলো 10 গুণ বেড়েছে, চিন্তা করে দেখুন। বলো কেন তারা পশ্চিমবঙ্গে থাকবে? এই তফাৎটাকেই রাজ্যের মানুষকে ভাবতে বলবো, যে যারা হাই পোস্টে চাকরি করছেন তারাও যেমন বঞ্চিত হচ্ছেন, সরকারি কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন, অস্থায়ী ক্ষেত্রের এমনকি মানে ইট ভাটাতে কাজ করা শ্রমিক বা ধান কাটার শ্রমিক তারাও বঞ্চিত হচ্ছেন। রাজ্যের মানুষ ভাবুক এদেরকে নিয়ে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন চলছে, সেখানে তো শিক্ষিত বেকার যুবক যুবতী আপনারা বলছেন যে প্রায় 6 লক্ষের উপর শূন্য পদ পড়ে আছে, সেই নিয়ে আপনাদের আগামী আন্দোলনে কি থাকবে, সেই বিষয়ে কি বক্তব্য আপনার? আন্দোলনের বক্তব্য বলতে আমাদের চাই যে এই 6 লক্ষ শূন্য পদে নিয়োগ হোক, এবং সেই নিয়োগের জন্য যত কিছু করার সেই কাজ আমরা যারা ভাবছেন যে শুধুমাত্র ডিএনএ লড়াই করছি, একদমই নয়। আমাদের লড়াইটা এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের শূন্য পদগুলোকে পূরণ করা নিয়েও, এবং তারই সাথে দপ্তরে দপ্তরে যে অস্থায়ী কর্মচারীগুলোকে মানে শোষণ চলছে, সরকারি শোষণ চলছে, তাদের উপযুক্ত পারিশ্রমিকের দাবিতেও আমাদের লড়াইটা হবে, এবং সেই লড়াইয়ের ঘোষণা হয়তো আগামী সপ্তাহেই আমরা করতে চলেছি প্রেস কনফারেন্স করে। আরেকটা শেষ প্রশ্ন অনিন্দ্য বাবুর কাছে যায়। ডিএ বঞ্চনাটা বেড়ে যাচ্ছে, অবসরপ্রাপ্ত কর্মচারী, আপনিও একজন। এ রাজ্যে অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী যারা রয়েছেন এই রাজ্যে পরিষেবা দিয়েছেন, বাস্তব অবস্থাটা কোন জায়গায় যাচ্ছে? ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আপনার অন্যান্য অভিজ্ঞতা একটু যদি শেয়ার করেন, রাজ্যের মানুষ যদি জানে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাদের তো হাউস রেন্ট নেই, তাদের বাজার দরের যে বৃদ্ধি হয় তার জন্য তারা মহার্ঘ ভাতা, তাদের যে বেতন অর্ধেক হয়ে যায় রিটায়ারমেন্টের পরে, অবসরের পরে, সেই মূল বেতনের শতাংশ হিসেবে তারা মহার্ঘ ভাতাটা পান। অর্থাৎ মহার্ঘ ভাতাও তারা আসলে অর্ধেক পান যা মূল্যবৃদ্ধি যা হচ্ছে। তো সুতরাং মূল্যবৃদ্ধির জায়গা থেকে সবসময় তারা অর্ধেক বেতন পাচ্ছেন, অর্ধেক মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং বর্তমান যা বাজার দর সেটা তো সর্বভারতীয় ক্ষেত্রে প্রায় একই। 100 টাকা এখানেও পেট্রোল, দিল্লিতে বোধহয় তার থেকে একটু কম, 90 টাকা বোধহয়। সর্ষের তেল 200 টাকা, ওখানেও 200 টাকা। তো এই যে সর্বভারতীয় মূল্য সূচক, পশ্চিমবঙ্গে তো তার থেকে কিছু কম নয়। মুখ্যমন্ত্রী যে তেলে ভাজার দোকান করতে বলেছে, সেটা তো যদি অবসরপ্রাপ্ত কর্মচারীদের বলেন তেলে ভাজার দোকান করতে, তাহলে সেই তেলটা তাকে 200 টাকাতেই কিনতে হবে। এর সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে বয়স বাড়বার সঙ্গে সঙ্গেই নানা রকম
রোগে কর্মচারীরা বা তার পরিবারের লোকেরা আক্রান্ত, তাদের স্ত্রী যারা, বয়স হচ্ছে সকলেরই, তার জন্যে যে ওষুধের খরচ, সেই ওষুধের খরচের সঙ্গে কোনো রকম ভাবেই তাল রাখা যাচ্ছে না। যাদের বাড়িতে অসুস্থ আছে, যেমন আমার স্ত্রী নিজেই ব্লাড সুগারের পেশেন্ট, তার জন্যই মাসে প্রায় 10,000 টাকার ওষুধ আমাকে কিনতে হয়। তো সেটা ওষুধের মূল্য বৃদ্ধি পরপর হয়ে যাচ্ছে। এই যে জিএসটি তুলে নেওয়ার নাম করে যেটা হলো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কথা জিজ্ঞাসা করলেন, সেই জন্য বলছি যে কোনো ওষুধের দামই কমেনি, কোনো ওষুধের দামই কমেনি। কার্যক্ষেত্রে ব্যাপারটা একই রয়ে গেছে, এবং সেখানেও কোনো রকম সুরাহা এই অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে হয়নি। তা এখানে মুখ্যমন্ত্রী সেই একই ম্যান্ডেটারি এইসব বুলি টুলি দিচ্ছেন, যেটা উনি শিখেছেন এই শিল্পপতিদের কাছ থেকেই শিখেছেন। সেই শিল্পপতিরা কিন্তু অন্য রাজ্যে যারা সেই শিল্প চালান, তাদের কিন্তু ডিএ দিতেই হয়। ওই ব্যাঙ্গালোরে ধরুন, সেখানে বেতনটা বেশি কেন? সেখানে বেতন বেশি এই কারণে যে সেখানে ওই যে মূল্যসূচক যেটা, সেখানে সরকার যেহেতু সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী কর্ণাটকের সরকার ডিএ দেয়, সেই জন্য প্রাইভেট কোম্পানি তাদেরও তাদের কর্মচারীদের ওইভাবে ডিএ দিতে হয়। যদি এখানে 1% মহার্ঘ ভাতা বাড়ে, তাহলে যারা দৈনিক মজুরির কর্মচারী তাদের 6 টাকা ডিএ 6 টাকা বাড়ে দৈনিক মজুরি। তো সুতরাং সেক্ষেত্রে যদি সেটা করা হতো, ডিএ মহার্ঘ ভাতা যদি মূল্যসূচক অনুযায়ী দেয়া হতো, এআইসিপিআই অনুযায়ী, তাহলে দৈনিক মজুরি বাড়তো, তাহলে আর এখানকার পরিযায়ী শ্রমিকের সমস্যা থাকতো না। সেইটা না করে তাদের সেই যে মজুরি, যেটা ওনারা রাজ্যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গেলে 1200 টাকা পান, এখানে পান 400 টাকা। আবার সেই পরিযায়ী শ্রমিকদের দিয়ে নাটক করা, মায়া কান্না কুম্ভীরাশ্রু বর্জন করা, এইসব নাটক বন্ধ হোক। উনি কেন্দ্রীয় সরকারের থেকে যে টাকাগুলো পাচ্ছেন, 12 লক্ষ পেনশনার সরকারি কর্মচারী মিলিয়ে মোট আছে, তাদের টাকাগুলো দিন, তাহলেই রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি হবে। উনি রাজ্যটাকে চোর, ভিখারি আর মাতালের রাজত্বে পরিণত করার এই যে চক্রান্ত করছেন, সেটাকে বন্ধ করুন। এটাই অবসরপ্রাপ্ত কর্মচারী হিসেবে ওনার কাছে বলছি। এই অন্যতম কনভেনার দীপক বাবু আছেন। বলতে চাইছি যে একদিকে যেমন আমরা দেখছি যে কর্মসংস্থান নতুন করে তৈরি হচ্ছে না, বেকার যুবক যুবতী যারা আছে শিক্ষিত বসে আছে। আরেকদিকে দেখতে পাচ্ছি কর্মচারী যারা চাকরি করছে তাদেরকেও ঠিক মতো বেতনও দেওয়া হয় না, যারা অবসর নিয়েছেন তাদেরকেও দেখতে পাচ্ছি তাদের অবস্থা সঙ্গীন অর্থনৈতিক ভাবে। বিয়ে নেই, বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান নেই, শিল্প মেলা হচ্ছে বিভিন্ন জায়গাতে। এই সরকার তার কর্মচারীদের বন্ধু হতে পারেনি, তাহলে সে সাধারণদের বন্ধু হবে কিভাবে? আর আপনারা আগামী দিনে কি ভাবছেন, মানে সংগঠনকে নিয়ে কি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন? অনেকগুলো প্রশ্ন করলেন। আমি যেটা আজকের মুখ্যমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে একটু বলি, শিল্প মেলাতে উনি হঠাৎ সরকারি কর্মচারী ডিএ নিয়ে বললেন কেন? হ্যাঁ, এবং তার মানে শিল্প মেলাতে উনি যে এই রাজ্যের যে ন্যায্য অধিকারই এখানে কর্মচারীদের দিতে হয় না। হ্যাঁ, যে ডিএটা আমি 8% দিচ্ছি, সেটাও তাদের পাওয়ার অধিকার নেই। এটা হতে পারে যে কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারীদের আন্দোলনের চাপে ডিএর ভূত ওনার মাথায়। হ্যাঁ, সেটা ঢুকেছে। প্লাস কিন্তু সেখানেও ওরা উনি জানেন না যে 18%, মানে 8% উনি দিতে চেয়েছিলেন, আমাদের চাপে হয়তো 18 দিচ্ছে। এবং অন্য রাজ্যে যে 58%, 58%, 40% গ্যাপ আছে। তো সেইটা কিন্তু উনি যে কেন্দ্র সহ বেশিরভাগ রাজ্য যে ন্যায্য অধিকার দিচ্ছে, হ্যাঁ, এখানে ন্যায্য অধিকার দিতে হয় না, এটা উনি বোঝাতে চেয়েছেন। এবং এখানে যেটুকু আমরা পাচ্ছি সেইটা হচ্ছে চাপে সরকারি কর্মচারীদের কিছু নিয়ম আছে, যেখানে ওনার শুধু দেওয়ার ব্যাপার আছে, যেমন মানে কিছুটা ভাতার ক্ষেত্রে যে জায়গাটা ওনার জায়গা আছে, সেই জায়গাটা উনি কতটা বঞ্চিত করছেন। হ্যাঁ, তাদেরকে দেখা যাচ্ছে যে 10,000, 12,000, 8,000, এই যেটা অন্য রাজ্যে ভাবা যায় না। তাহলে ওনার যেখানে দেওয়ার বিষয় আছে, সেইখানে উনি কিন্তু তাদেরকে যতটা সম্ভব বঞ্চিত করছেন, যেখানে চাপ নেই অন্য দিক থেকে বা কোনো নিয়মের চাপ নেই। তাহলে এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। এবং আমরা সেই জন্য যেটা আমরা যেগুলো যারা ন্যায্য বেতনের জন্য যারা যোগ্য আছে, অস্থায়ী কর্মচারী যারা আছে, তাদের জন্য আমরা কিন্তু দাবি সেই জন্য রেখেছি। এবং যে ন্যায্য অধিকার আমরা যে ডিএর আন্দোলনে যে আমরা পাওয়ার যে এটা করছি, সেটা পেলে একটা অধিকার থেকে সমস্ত অধিকারই দিতে বাধ্য হবে। সবাইকে আমরা একজোট করতে চেষ্টা করব। যারা এখনো সুবিধাজনক, তারা হয়তো অসুবিধাজনক আছে, তাদেরকে সেই জায়গায় আনতে বাধ্য করবো। 6 লক্ষ সরকারি কর্মচারীর
পদ পূরণ হয়নি, ভ্যাকেন্সি আছে, সেই জায়গাটা আমরা সে যে ভাতা দিয়ে ভাতার মাধ্যমে আমি কোনো কর্মসংস্থান তৈরি করছি না, শুধু ভাতা দিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু রাজ্যের মানুষ আস্তে আস্তে বুঝছে যে রাজ্যে ঠিক আছে ভাতা দিক, কিন্তু আপনি কর্মসংস্থান যেখানে তৈরি করার জায়গা আছে সেটা পূরণ করে তারপরে করুন। আপনি 6 লক্ষ পদ ফাঁকা রাখছেন, যে সেই টাকা দিয়ে ভাতা দিয়ে আপনি ইয়ে সাচ্ছেন, দাতা সাচ্ছেন, এটা তো হতে পারে না। তাই সেই জায়গা থেকে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে সমস্ত মানুষের কাছে আমাদের বার্তা যাচ্ছে, আমরা অধিকারের আদায়ের লক্ষ্যে আমরা কিন্তু পথে নামবো, এবং জোরালো সবাইকে, আমি সমস্ত কর্মচারী যারা আন্দোলনের নেতৃত্ব আছে সবাইকে আমি একসাথে আসার জন্য আহ্বান করছি।